নমস্কার। আজ 7ই জুন 2026। ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বস্তভাবে নিজের প্রতি নিজের যত্ন নিন, সবাই আনন্দে থাকুন। ভগবানের কাছে এই প্রার্থনা জানালাম, জানিয়ে আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে, প্লাস একজনের সঙ্গে দেখাও করার আছে। দেখি ফাইনালি কি কত দূর কী করতে পারি। আজকে আমার লাঞ্চে ছিল মাছের তেলের বড়া, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, মাটন আর আমের চাটনি। আজকের লাঞ্চটা তো বেশ ভালোই ছিল, কিন্তু লাঞ্চ শেষ করে ভেবেছিলাম বেরোবো। যখন ভাবলাম বেরোবো, তখন হঠাৎ বাইরের দিকে তাকাতেই দেখলাম তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। সে এমন বৃষ্টি, এর চারপাশটা একেবারে ঝাপসা হয়ে গেছে। ওই দেখুন, আমার বারান্দা তো একেবারে জলে ভেসে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড হাওয়ার তোড়ে তো আজকে ছাদের গাছগুলোর যে কী অবস্থা হয়েছে ভগবান জানে। সেগুলো সকালের আগে তো কিছু করা যাবে না, কারণ এই বৃষ্টির মধ্যে গিয়ে তাদের ঠিক করা আমার সাধ্যের বাইরে। আর এত বৃষ্টি নেমেছে, আমি খালি ভাবছি যে আমি বেরোবো কী করে, কারণ এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা করার কথা, আমার অফিসের একজন বিজনেস পার্টনার। উনি শুধু ত্রিপুরা থেকে এসছেন কলকাতায়, এবং তার এজেন্ডার মধ্যে আছে যে তিনি আজকে আমার সঙ্গে দেখা করবেন। তো দেখা যাক কী হয়, কখন যেতে পারি। আমার আশা ছিল যে একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে আমি মিটিংটা শেষ করব। মিটিংটা শেষ করে আপনাদের নিয়ে কোথাও একটা যাব, কারণ রবিবারের জন্য তো আমি একেবারে অধীর আগ্রহে সারা সপ্তাহ ধরে বসে থাকি, যাতে বাড়ির বাইরে একটু বেরোনো যায়, একটু বেরিয়ে কোথাও একটা ছোটোখাটো জায়গায় ঘুরতে গিয়ে আপনাদেরও সেখানে সঙ্গে নিয়ে যাওয়া। আমার মনে হয় না আজকে আর সেটা হবে। সে যাই হোক, এই বৃষ্টিটা একটু কমলে পরে ভাবছি বেরোবো। তো দেখা যাক কী হয়, কতক্ষণে বৃষ্টি কমে সেটাই দেখার। আর সবচেয়ে বড় কথা, যে আশঙ্কাটা মাথার মধ্যে ঘুরছে, সেটা হয়তো এখন মনে হয় অনেক রাস্তায় গাছ পড়ে বন্ধ। আমার আশঙ্কাটা সত্যিই ছিল, আজকে যে রাস্তা দিয়েই যেতে যাচ্ছি সেই রাস্তাটাই দেখলাম গাছ পড়ে বন্ধ। আমি যাব রফিয়া আহমেদ কিদওয়াই রোডে। আমি জানি না কতক্ষণে গিয়ে পৌঁছতে পারবো। একটা টাইমও ভদ্রলোককে দেওয়া আছে। আমি চেষ্টা করি যখন যাকে যে টাইমটা দিই, অর্থাৎ যে শিডিউলটা আমি করি, সেই শিডিউলের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছানোর। কিন্তু জানি না এই বৃষ্টির মধ্যে কি হবে না হবে। সেই কখন বৃষ্টি নেমেছে, আধ ঘন্টা হতে চললো, এখনও তার বিরাম নেই। এখনও সমানে বৃষ্টি পড়েই চলেছে। এখন অতটা হাওয়ার বেগটাও নেই, আর বৃষ্টির ধারটাও কমে এসছে, কিন্তু তবুও এখনও বৃষ্টি পড়ছে, টিপ টিপ টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে। আমার মনে হয় এটা প্রাক বর্ষার বৃষ্টি আজ থেকে শুরু হয়ে গেল কলকাতায়। এবার যে কি দুরবস্থা হবে ভগবান জানে। সেই সঙ্গে আবার ডেঙ্গি, ম্যালেরিয়া এগুলোও চালু হতে থাকবে। আপনারাও সবাই সতর্ক থাকবেন, বাড়ির চারপাশে জমা জল জমতে দেবেন না, এবং যদি কখনো দেখেন কারুর জ্বর হয়েছে বা কিছু হয়েছে, সেটা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন, এবং তার যাতে যথাযথ একটা চিকিৎসা হয় তার ব্যবস্থা করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে পুরসভাকেও আপনাদের এটা জানানো কিন্তু অবশ্য কর্তব্য ব্যাপার। তা না হলে কিন্তু পুরসভা তার সেই রোগটি প্রতিরোধের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যখন ময়দান পাস করছিলাম, তখন একটা জিনিস দেখে খুব ভাল লাগলো। এই বর্ষার মধ্যেও লোকজন ফুটবল খেলছে। বৃষ্টি পড়লে ফুটবল খেলা বা সাঁতার কাটা, সেটা আমাদের ছোটোবেলায় একটা খুব একটা উপভোগ্য ব্যাপার ছিল। সেই জিনিসটা যে আজও রয়ে গেছে ছেলেপুলের মধ্যে, সেটা দেখেও খুব ভালো লাগলো। এখানে দেখুন ময়দান, আজ রবিবার, কত ছেলে এই বৃষ্টির মধ্যেও খেলাধুলা করে বেড়াচ্ছে। চলছে এখন রেড রোড দিয়ে। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। অলরেডি আমি ভদ্রলোককে একবার ফোন করে বলেও দিলাম যে স্যার একটু অপেক্ষা করুন, বৃষ্টির জন্য আমার যেতে একটু দেরি হচ্ছে। তো উনি বললেন যে না, কোনো ব্যাপার না, আমার কোনো কাজ নেই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি, আপনি আসুন। তো চলুন দেখা যাক, তার কাছে যাই, মিটিং মিছিল সারি। মিটিং মিছিল সেরে সেই ভদ্রলোককে নিয়ে এলাম ভিক্টোরিয়ার কাছে। ভিক্টোরিয়া তো তখন বন্ধ, তিনি আগে কখনো এই জায়গাটা দেখেননি, তাই তাকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখালাম। আর কোথাও তো নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই চলুন এবার গুটি গুটি পায়ে ফেরা যাক। ফিরে গিয়ে আবার আপনাদের সঙ্গে একটা আড্ডায় বসতে হবে। আজ যখন ঘোরাই হলো না, তখন আড্ডাটাই চলুক। বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। আমার হচ্ছে সেই অবস্থা।
আমি একেবারে চাতক পাখির মতন তাকিয়ে থাকি সারাটা সপ্তাহ ধরে যে কবে আমার রবিবারটা আসবে, কবে আমার শনিবারটা আসবে। শনিবার দিন তো বাড়ির বিভিন্ন কাজে কেটে যায়, রবিবার বিকেলটা আমি আপাতত ফাঁকা রাখি। আমি চেষ্টা করি কোথাও না কোথাও আপনাদের সঙ্গে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু আজকে সেটাও হলো না। প্রকৃতি এবং আমার অফিস দুজনেই এতে বাদ সাধল। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর যখন বেরোনোর জন্য তোড়জোড় করছি, তখন একটা ফোন এলো যে বাইরে থেকে আমাদের অফিসেরই একজন বিজনেস পার্টনার, উনি কলকাতায় এসছেন, তার সঙ্গে আমাকে দেখা করতে হবে। তো তিনি একটা বিশেষ কাজে এসছেন এবং আজকে বিকেলবেলাটাই তিনি ফ্রি আছেন, তো আজকে বিকেলবেলাই আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। হলো, আমি ভাবলাম যে তার সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে আমি আমার পরবর্তী শিডিউল অনুযায়ী আমি কোথাও না কোথাও যাব। তারপরে নামলো বৃষ্টি। সে এমন বৃষ্টি যে কি বলবো। রাস্তাঘাটে যেতে যেতে যে রাস্তা দিয়েই যাচ্ছি সে রাস্তায় দেখি রাস্তা আটকেছে, গাছ পড়ে গেছে। অবস্থাটা বুঝুন একবার। কোনোভাবে গেলাম সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে, এবং সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গিয়ে বুঝলাম যে তিনি ত্রিপুরা থেকে কলকাতায় এসছেন। আগে একবার আমি ত্রিপুরাতে গেছিলাম, তখন তার সঙ্গে দেখা হয়েছিল, সেটাও আজ থেকে 5-6 বছর আগে। তারপর তিনি কলকাতায় এসছেন এবং আজকে সারাদিন তিনি হোটেলেই ছিলেন। তিনি আমাকে আগেও বলতে পারতেন যে আপনি আগে এসে আমার সঙ্গে দেখা করুন, কিন্তু সেটা হয়নি। যাই হোক, কি আর করা যাবে, ছাড়ুন। তার সঙ্গে আমার সময়টা খুব ভালোই কেটেছে। তিনি বেশ একজন বন্ধুবৎসল মানুষ। সেজন্য আপনাদের সঙ্গে আজকে আর কোথাও যাওয়া হলো না। আবার সেই একটা সপ্তাহ আমাকে অপেক্ষা করতে হবে, তারপর জানি না কী হবে। এখন যে জিনিসটা আপনাদের সঙ্গে বলতে খুব ইচ্ছে করছে, বা যে জিনিসটার উপর আড্ডা মারতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনি বাজারে গিয়ে আজকাল ইদানিং ডিম কিনতে গেছেন। আমি শুনলাম যে ডিম কিনতে গেলে পরেই নাকি যিনি ডিম বিক্রেতা তিনি প্রশ্ন করছেন যে আপনি এই ডিমটা দিয়ে কী করবেন, এটা খাবেন না কাউকে ছুঁড়ে মারবেন। অবস্থাটা বুঝুন একবার। এখন টিভিতে বলুন, খবরের কাগজে বলুন, বা সোশ্যাল মিডিয়াতেই বলুন, যেসব মানে যারা সংবাদ নিয়ে কাজ করেন, রাজনৈতিক সংবাদ নিয়ে কাজ করেন, রাজনৈতিক খবরাখবরগুলো যারা আমাদেরকে সরবরাহ করেন, তারা মানে প্রায়শই দেখাচ্ছেন যে যেখানে সেখানে বিক্ষোভকারীরা ডিম নিয়ে অপেক্ষা করছে। প্রথম ডিমটা খেয়েছিলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ওই সোনারপুরে গিয়ে প্রথম ডিম খেয়েছিলেন। তারপরে কিন্তু ক্রমাগত এই ট্রেন্ডটা একেবারে বাংলা পলিটিক্সের একটা কি বলবো, একটা মানে বিশাল, মানে একটা কি বলা যায় এটাকে, মানে একটা হটকেকের মতো এই ট্রেন্ডটা চলছে। যেখানে যা কিছু মানে দেখছে, অন্যায় অবিচার লোক দেখছে, বা কারুর প্রতি কোনো বিদ্বেষ পুষে রেখেছিল, সেখানেই তারা ডিম নিয়ে চলে যাচ্ছে তাকে মারার জন্য। ক্রেট ডিম, শুধু একটা দুটো না, ক্রেট ডিম। আজকে গতকাল গ্রেপ্তার হয়েছিলেন 101 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তাকে যখন আজকে কোর্টে পেশ করা হলো বা তার পুলিশি হেফাজত হয়ে গেল, সেখানেও বিক্ষোভকারীরা ডিম নিয়ে হাজির হয়েছিলেন, এবং ডিম বৃষ্টি থেকে বাঁচার জন্য তাকে প্রাণ ভয়ে ছুটে গাড়ির মধ্যে চলে যেতে হলো। সুতরাং এত লোক যে খেতে পায় না, এত শিশুরা যে অপুষ্টিতে ভোগে, যারা এইসব ডিম নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের কাছে হাত জোর করে আমার একটা বিনীত অনুরোধ যে এই ডিমগুলো এইভাবে নষ্ট করবেন না। যেসব বাচ্চারা খেতে পাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে, তাদের দিকে একবার চোখ তুলে তাকান, তাদের দিকে এই ডিমগুলো, তাদের জন্য আপনারা এই ডিমগুলো পয়সা খরচা করে কিনুন, এবং তাদের জন্য এই ডিমগুলো আপনারা ব্যবহার করুন, যাতে তারা একটু পুষ্টির দিশা পায়, তাদের শরীরগুলো যেন একটু পুষ্টি পায়। প্লিজ, বিক্ষোভ দেখানোর আরও অনেক রাস্তা আছে, আপনারা দয়া করে সেই রাস্তায় হাঁটুন, এইভাবে ডিম নষ্ট করবেন না। আরও একটা জিনিস, আজকাল ভারতীয় রাজনীতিতে যে শব্দটা খুব ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে যে অপারেশন লোটাস। আমি এই কথাটা আজকেই শুনলাম, আজকে সন্ধ্যাবেলা, মানে বাড়ি ফেরার পরে যখন টিভি সুইচ অন করলাম, তখনই দেখলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অপারেশন লোটাস নিয়ে কথাবার্তা চলছে। সেইটা কি? সেটা হচ্ছে যে তৃণমূলের বিধানসভায় তো তাদের পারিষদীয় দল ভেঙেই গেছে। 58 জন একদিকে আছেন, 20 জন একদিকে আছেন, 2 জন বহিষ্কৃত, 80 জনের তো আপাতত এই হিসাব। কিন্তু তারপরেও সেই ফাটলটা কিন্তু আরও চওড়া হতে পারে। অর্থাৎ যে 20 জন এখন
মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলের মধ্যে রয়েছেন তারাও বেরিয়ে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে যে সংসদে অর্থাৎ লোকসভাতে তৃণমূলের যতজন বিধায়ক আছেন তার প্রায় অর্ধেক বিধায়ক বিদ্রোহ ঘোষণা করতে পারেন আগামীকাল। এবং শুধু তাই নয়, লোকসভা রাজ্যসভা মিলিয়ে যতজন বিধায়ক আছেন তার প্রায় অর্ধেক বিধায়ক বেরিয়ে আসতে পারেন। আগামীকাল নতুন দিল্লিতে আপনার ইন্ডিয়া জোটের একটা বৈঠক আছে, তাতে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি রাজধানীতে গিয়ে পৌঁছেছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আগামীকালই হয়তো নেত্রী এই বিক্ষোভের সম্মুখীন হবেন। এটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে খুব একটা সুখকর ব্যাপার নয়, কারণ আমরা চাই যে সংসদীয় গণতন্ত্রে অর্থাৎ সংসদের উভয় কক্ষেই একটা খুব শক্তিশালী বিরোধী দল থাকুক। সরকার যদি কোনো ভুল করে বা কোনো নীতিবিরুদ্ধ পদক্ষেপ নেয় বা কোনো জনবিরোধী আইন দেশে প্রচলন করতে চায়, তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ থাকা কিন্তু অতি আবশ্যিকভাবে দরকার। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেই জন্য আমার মনে হয় যে এখন যেটা চলছে সেটা কিন্তু ঠিক নয়, দেশের গণতন্ত্রের পক্ষেও ঠিক নয়, সংসদীয় গণতন্ত্রের পক্ষে তো নয়। কেন কি এখন যে জিনিসটা চলছে অর্থাৎ এই দল ভাঙিয়ে একটা বিরোধী পক্ষ তৈরি করে দেওয়া, সেটা কিন্তু শুধু যে এরা নিজেরা যে একটা বিদ্রোহ দেখাচ্ছেন তাই নয়, এই পেছনেও কিন্তু কারুর না কারুর একটা প্রভাব রয়েই গেছে। সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে কাউকে দেখাতে হবে না। এরা এতদিন চুপ করেছিলেন, হঠাৎ তারা এরকম শোরগোল ফেলছেন, হঠাৎ তারা এরকম বিদ্রোহী হয়ে যাচ্ছেন। একটা যে দলের টিকিটে তারা ভোটে দাঁড়িয়েছিলেন, ভোট চলে যাওয়ার 1 মাসের মধ্যেই তাদের মনে হচ্ছে না এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়, আমরা বিদ্রোহ করব, আমরা এই দলে আর থাকবো না। সুতরাং আমার প্রশ্ন যে তারা ভোটে দাঁড়িয়েছিলেননি বা কেন? আর যারা লোকসভার সদস্য এতদিন ধরে যারা তৃণমূলের বিভিন্ন রকম ব্যভিচার, দুর্নীতি, স্বজন পোষণ এইসবগুলোকে প্রশ্রয় দিয়ে গেছেন, এদের কোনো সরকারের পক্ষ থেকে যদি কোনো এইসব ব্যাপারে আলোকপাত করা হতো, তারা অশ্রাব্য ভাষায় এগুলোকে সংসদের মধ্যে এবং সংসদের বাইরেও তারা এই নিয়ে সরব হয়েছেন। কেন করেছেন তারা? অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেস আর কোথাও ক্ষমতায় নেই তখনই তাদের মনে হয়েছে একটা নিরাপদ প্ল্যাটফর্মের দিকে পা বাড়ানো উচিত, তা না হলে তারাও কোনো দিন হয়তো তাদেরকেও জেলের ঘানি টানতে হতে পারে। এটা মোটেও একটা সুখকর ব্যাপার নয়, আমাদের গণতন্ত্রের পক্ষে তো নয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা, গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, আপনাদের অ্যাসেম্বলি পলিটিক্স, আপনি যাই বলুন না কেন, সব কিছুর ক্ষেত্রে এটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকর ব্যাপার। সুতরাং দেখা যাক আগামীকাল কি হয়, সেদিকে তো সারা দেশ তাকিয়ে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা, রাজনৈতিক বোদ্ধারা। তাই চলুন দেখা যাক আগামীকাল কি হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলার, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার দিকে আপনার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। তাহলে আজকে চলি, শুভরাত্রি।